ইনইকুয়ালিটি পার্ট 3-তে আমরা আরো কিছু প্রবলেম সলভ করব এবং আজকের ক্লাসটি দেখার পর ইনইকুয়ালিটি রিলেটেড আপনাদের যত সমস্যা আছে এর বেশিরভাগই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা শুরু করি। আমি একটি প্রশ্ন এখানে অলরেডি নিয়ে রেখেছি, সেটা হচ্ছে এই যে অসমতা অর্থাৎ 2 লেস দেন ইকুয়াল 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 এর মডিউলাস, এইটাকে আমাদেরকে সমাধান করতে হবে। একই সাথে সমাধান সেট নির্ণয় করো বলা হচ্ছে এবং সংখ্যার এবং ব্যবধিতে প্রকাশ করো, অর্থাৎ আমাদের সমাধান করতে হবে, সমাধান সেট নির্ণয় করতে হবে, সংখ্যার এবং ব্যবধিতে প্রকাশ করতে হবে। তো প্রবলেমটার দিকে আমরা যাই, দেখি কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে 2 লেস দেন ইকুয়াল 1 ডিভাইডেড বাই মডুলাস অফ 1 মাইনাস এক্স। এর মানে এটাকে আমরা এখন সমাধান করব। এর আগে একটা জিনিস বলে ফেলা ভালো যে এক্স কখনোই 1 হতে পারবে না। এই ফাংশনে এক্স কখনোই 1 হতে পারবে না। যদি 1 হয় তাহলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যদি এক্স এর পরিবর্তে এখানে 1 বসান তাহলে এখানে কি দাঁড়ায় 1 ডিভাইডেড বাই মডুলাস অফ 1 মাইনাস 1। তার মানে এখানে কি আসলো 0, মানে মডুলাস অফ 0। তো 1 ডিভাইডেড বাই মডুলাস অফ 0 মানে হচ্ছে ইনফিনিটি। সো ইনফিনিটি আমরা সরাসরি যদিও বলে ফেলি 1 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, আসলে এটা কি বলা উচিত কিনা এই বিষয়টা নিয়ে একটু আমরা কথা বলতে চাই যে 1 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, এটা কি বলা উচিত কিনা। আসলে যদিও আমরা বলে ফেলি যে 1 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি, কিন্তু দেখুন আমি একটু আলোচনা করি বিষয়টা নিয়ে, একটু কথা বলি। এখানে দেখুন 1 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু হোয়াট। সো আমরা সাধারণত লিখি যে 1 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ইনফিনিটি কি হবে? 1 ডিভাইডেড বাই 0 আসলে আমরা জানি না। 1 ডিভাইডেড বাই 0 ইজ ইকুয়াল টু আসলে আমরা জানি না এটার অ্যান্সারটা কি আসবে। তার কারণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 0 এর থেকে বড় সংখ্যাগুলো এবং 0 এর থেকে ছোট সংখ্যাগুলোর একটা আনসার আমরা পাই, একটা সার্টেইন একটা অ্যামাউন্ট পাই। কিন্তু যখন ওই 0 বসে ফেলি, 1 এর নিচে যখন আমরা ভাগ আকারে 0 লিখে ফেলি তখন আসলে আমরা অ্যাকচুয়াল কোনো আনসার পাই না। সো এইটাকে সরাসরি ইনফিনিটি লেখাটা আসলে আমি মনে করি এইটা ইনফর্মাল একটি বিষয়। যদিও ম্যাথমেটিক্সে ফর্মাল বা ইনফর্মাল বলতে কিছু নাই, সবকিছুই লজিক্যাল। তো আমি আমার মতো বলি আর কি, এই জিনিসটাকে আমি মনে করি এটা ইনফর্মাল একটা জিনিস। সো এটাকে কিভাবে ফর্মাল বানানো যায় বা কিভাবে লেখা যায়, এটাকে আমরা একটা ফাংশন আকারে ডিফাইন করতে পারি। এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এক্স। এবার আমরা যদি 1 ডিভাইডেড বাই এক্স এর লিমিট নেই, লিমিট এক্স টেন্ডস টু 0 করে দেই, তাহলে এর মান আসবে ইনফিনিটি। এর মানে কি? এর মানে হচ্ছে এক্স এর একটা আমরা লিমিট নিয়েছি এবং বলছি এক্স 0 এর দিকে টেন্ড করতেছে। তার মানে হচ্ছে এক্স যত 0-র কাছাকাছি যাচ্ছে, তো 1 বাই এক্স এর মান তত অসীমের দিকে যাচ্ছে। আবার বলি, এক্স যত বেশি 0-র কাছাকাছি যাচ্ছে, 1 বাই এক্স ফাংশনের মানটি তত বেশি অসীমের দিকে যাচ্ছে। কিন্তু যখন 0 হয়ে যাবে তখন আমরা জানি না কি হবে। তাই এটা হচ্ছে আমার মনে হয় খুব বেশি অ্যাকসেপ্টেবল একটা জিনিস। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি না। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে ইনইকুয়ালিটির ওই প্রবলেমটি সলভ করা। তো আমরা আমাদের প্রবলেমের দিকেই যাই। এখানে লিখি কি দেওয়া আছে। তার মানে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে এক্স এর মান এখানে 1 হতে পারবে না। যদি এক্স এর মান এখানে 1 হয় তাহলে একটা ঝামেলা হয়ে যায়, একটু সমস্যা হয়ে যায়। তোমরা একটু লিখি বিষয়টা, সলিউশনটা আমরা এখন করে দিই। এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে 2 less than equal 1 divided by x minus 1, এটাই তো। এইবার এইবার আমরা কি করব? এবার একটা কাজ করতে পারি, এই অংশটাকে এই দিকে এবং এই অংশটাকে ওই দিকে নিয়ে ফেলতে পারি আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে।
তো আমরা এটা করি, আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হয় আর কি। সো এটাকে এইদিকে লিখে ফেললাম মডিউলাস অফ x মাইনাস 1, আর এই লেস দেন ইকুয়ালটা হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল, আর এইটা 2 থাকবে। হ্যাঁ, জাস্ট আমরা একটু দিক পরিবর্তন করলাম, আর কিছুই না। এখন আমরা উভয় পক্ষে ব্যস্তকরণ করে ফেলি, অর্থাৎ আমরা উভয় পক্ষে উল্টে দিব। সো উল্টে দিলে অসমতা চিহ্নটি পাল্টে যায়, এটা আমরা দেখেছি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে। সো x মাইনাস 1 এটা পরিবর্তন হবে, এটা হবে 1/2। এখন আমরা ফার্স্ট পার্টে একটি মানে ইনইকুয়ালিটি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন, তা না হলে এই বিষয়গুলো হয়তো ক্লিয়ার নাও হতে পারে। আমরা দেখে এসেছিলাম মডিউলাস অফ এক্স, আমরা ফার্স্ট পার্টের এইটা দেখেছিলাম লেস দেন ইকুয়াল এ অথবা লেস দেন অর ইকুয়াল হতে পারে। লেস দেন এ অথবা লেস দেন ইকুয়াল এ যদি হয় তাহলে এইটাকে লেখা যায় মাইনাস এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল এ, এইভাবে লেখা যায়। তাহলে এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা অবশ্যই লিখতে পারি মাইনাস হাফ লেস দেন ইকুয়াল এক্স মাইনাস 1 লেস দেন ইকুয়াল হাফ, আমরা লিখতে পারি। তারপর দেখুন এখানে আমার বলা হচ্ছে যে সমাধান করো, তার মানে কি? তার মানে হচ্ছে আমাকে এক্স এর যে এক্স যে মানগুলাকে ডিনোট করতেছে সেই ব্যবধি বা সেই সেটটাকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাকে আমাকে এক্স কে ফ্রি করতে হবে। যেহেতু এক্স কে ফ্রি করতে হবে, এখানে -1 আছে এক্স এর সাথে, তাই -1টাকে আমাকে সরাতে হবে। তো -1কে সরানোর জন্য আমরা তিন পক্ষে +1 নিয়ে আসবো। তো কি করি আমরা এখানে -1/2 +1 লেস দেন ইকুয়াল এক্স -1 +1 লেস দেন ইকুয়াল হাফ +1। এইবার এইখানে কি হয়, এখানে নিচে হবে 2 আর এখানে হবে 1, অর্থাৎ +1 -1/2 হবে হাফ। এইখানে 1 ক্যান্সেল আউট, থাকবে এক্স, এইখানে 2 1, এখানে হবে 3/2। আমরা কিন্তু অলরেডি এক্স কে আমরা সমাধান করে ফেলছি, মানে আমাদের যে প্রবলেম দেওয়া ছিল ওইটাকে আমরা সমাধান করে ফেলছি। এক্স এর মানের একটা ব্যবধি আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি। এইবার আমার প্রশ্ন ছিল সমাধান করার পর সমাধান সেট নির্ণয় করতে হবে। তো আমি লিখি সমাধান সেট এস ইজ ইকুয়াল টু, সমাধান সেটকে আমরা এস দ্বারা ডিনোট করলাম। তো সমাধান সেট এস ইজ ইকুয়াল টু, এখানে আমি এক্স লিখবো এবং এক্স অবশ্যই বিলংস টু আর। এখানে আরটা কি? আর হচ্ছে দ্য সেট অফ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট। এইবার আমরা এই এক্স বিলংস টু আর লিখার পর এই যে সমাধানকৃত যে ব্যবধিটা আসছে সেটা আমরা লিখে দিব। এখানে হাফ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 3/2। এবং এবং অবশ্যই আমাকে অবজার্ভ করতে হবে যে হাফ এবং 3/2 এর মধ্যে কি 1 আছে কিনা। আমরা বলছি এক্স এর মান হাফ থেকে শুরু করে 3/2 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো হতে পারবে। এক্স এর মান হাফ থেকে শুরু করে 3/2 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো হতে পারবে। এবার আমরা দেখব হাফ থেকে শুরু করে 3/2 এর মধ্যে কি 1 আছে, কারণ আমরা আগেই বলেছি যে এক্স এর মান কখনো 1 হতে পারবে না। তো এর মধ্যে কি 1 আছে? হ্যাঁ, অবশ্যই আছে। হাফ হচ্ছে 0.5 আর 3/2 হচ্ছে 1.5, এর মধ্যে কিন্তু 1 আছে। তার মানে 1 ব্যতীত এই ব্যবধির সকল মান x এর জন্য ভ্যালিড, শুধুমাত্র 1 হতে পারবে না। তো আমরা এখানে কমা দেই, সেমিকোলন না দিই, কমা দেই। কমা দিয়ে আমরা লিখব x is not is equal to 1। এটা আমাকে লিখতেই হবে, তা না হলে আমার অ্যান্সারটি ভুল হয়ে যাবে। কারণ আমরা এখানে বলে দিচ্ছি হাফ থেকে শুরু করে 3/2 পর্যন্ত যত সংখ্যা আছে সব সংখ্যা x এর মান, কিন্তু একটু আগে আমরা দেখে এসেছি x এর সমান যখন আমরা 1 বসাই তখন একটা ঝামেলা হয়ে যায়, তাই x এর মান 1 হতে পারবে না। তো এটা আমরা বলে দিলাম। এইবার হচ্ছে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব x এর যে ব্যবধিটা এসেছে এটাকে আমরা কি করব, সংখ্যা রেখায় প্রকাশ করব। একটা সংখ্যা রেখা বা রিয়েল নাম্বার লাইন, বাস্তব সংখ্যা রেখা নিয়ে আসি আমরা। এইদিকে অবশ্যই পজিটিভ ইনফিনিটি, এইদিকে
নেগেটিভ ইনফিনিটি, এবং মাঝখানে জিরো আছে। আমরা জানি নিউট্রাল পয়েন্ট বা মূল বিন্দু এখানে মাঝখানে জিরো আছে। এইবার মনে রাখবেন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যা রেখার যে কোনো জায়গায় আমি নিউট্রাল পয়েন্ট জিরো নিতে পারি, যে কোনো জায়গায় নিতে পারি। অথবা অন্যভাবে যদি আমি বলি, আমি এখানে মনে করুন এখানে আমি জিরো নিলাম। এখানে আমি যদি অন্যভাবে বলি তাহলে আমি এই পজিটিভ অংশটাকে একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, নেগেটিভ অংশটা নিচ্ছি না, কারণ এখানে নেগেটিভের কিছু নাই, অর্থাৎ নেগেটিভ সাইডে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ সম্পূর্ণ কাজটি হচ্ছে পজিটিভ সাইডে, যার কারণে আমি এই অংশটাকে একটু জুম করে দেখাচ্ছি। তাহলে এইখানে যদি জিরো হয়, এইখানে নিশ্চয়ই কোথাও একটা হাফ হবে, একটু বড় বড় করে দেখাচ্ছি, এবং হাফ মানে হচ্ছে 0.5 এইখানে, আর 3/2 এই জায়গায় কোথাও একটা হবে, কারণ 3/2 হচ্ছে 1.5। সো এখানে দিলাম আমরা 3/2। এই হচ্ছে আমার লোয়ার বাউন্ড এবং আপার বাউন্ড। এইবার এইবার এদের মধ্যেখানে কিন্তু কোথাও একটা 1 আছে, ঠিক মাঝখানে আছে, এটা হচ্ছে 0.5 আর এটা হচ্ছে 1.5, এদের মাঝখানে কি আছে? 1 আছে। এইবার আমরা এই তিনটাকেই সার্কেল দ্বারা কভার করলাম। এখন দেখুন তো হাফ কি এই ব্যবধির মধ্যে আছে বা এই সেটের মধ্যে কি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে, কারণ এখানে লেস দেন ইকুয়াল আছে। তার মানে হাফ থেকে শুরু করে এর বড় সকল সংখ্যা, আর এখানে 3/2 থেকে শুরু করে এর ছোট সকল সংখ্যা এই সেটের উপাদান, অর্থাৎ হাফ এইখানে এই সেটের মধ্যেও আছে এবং 3/2 এই সেটের মধ্যে আছে বা এই ব্যবধির মধ্যে আছে। তো আমরা হাফকে কালো করে দিব, একইভাবে 3/2 কেও কালো করে দিব। কেন দিব? কারণ এই হাফ এই ব্যবধি বা সেটের মধ্যে ইনক্লুডেড, 3/2 ও ইনক্লুডেড, তাই আমরা এই দুইটাকে কালো করে দিলাম, অর্থাৎ এই দুইটা আমার এই সেটের মধ্যে আছে। এবং 1 কি এই সেটের উপাদান হতে পারবে? উত্তর হচ্ছে না। একটু আগে আমরা বলে দিয়েছি যে x ক্যান নট বি 1, তো আমরা এই 1 কে কালো করব না, 1 কে জাস্ট আমরা সার্কেল দ্বারাই কভার করব, কালো করব না। এইবার এখানে বলা হচ্ছে শুধু হাফ নয়, হাফ থেকে বড় সকল সংখ্যা, তো হাফ থেকে বড় সকল সংখ্যা এই সেটের বা এই ব্যবধির উপাদান। একইভাবে 3/2 থেকে শুরু করে ছোট সকল সংখ্যা, তো 3/2 থেকে শুরু করে এর ছোট সকল সংখ্যা এই সেটের বা এই ব্যবধির উপাদান, কিন্তু 1 এই ব্যবধিতে বা এই সেটের মধ্যে থাকতে পারবে না। তো আমার সংখ্যার একাই কিন্তু প্রকাশ হয়ে গেছে। এবার বলা হচ্ছে ব্যবধিতে প্রকাশ করব, আমরা যে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যেভাবে প্রকাশ করি ওইভাবে প্রকাশ করার জন্য বলা হচ্ছে। তো আমরা কিভাবে করব এটা? দেখুন আমরা এখানে কিন্তু দুইটা ব্যবধি পাচ্ছি, এই এতটুকু একটা ব্যবধি, এইখানে এতটুকু আরেকটা ব্যবধি। এখন আমরা কিভাবে লিখব? দেখুন প্রথমে হাফ লিখলাম, তারপর 1 লিখলাম এখানে। এবার দেখুন হাফ কি এই ইন্টারভালের মধ্যে আছে? উত্তর হচ্ছে হ্যাঁ। এই দেখুন হাফ কিন্তু এই ব্যবধির অন্তর্ভুক্ত, তার মানে যেহেতু হাফ এদিকে আছে অর্থাৎ এদিকে লেস দেন ইকুয়াল, তার মানে এদিকে ক্লোজ ইন্টারভাল, এদিকে ক্লোজ ইন্টারভাল অর্থাৎ থার্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করব। এবার 1 কি ব্যবধির মধ্যে আছে? উত্তর হচ্ছে না। তাই তাহলে আমরা কি করব? এদিকে ওপেন ইন্টারভাল বা খোলা ব্যবধি দিয়ে প্রকাশ করব এদিকে। একইভাবে এখানে দেখুন 1 থেকে শুরু করে 3/2 পর্যন্ত। এবার দেখুন 3/2 কিন্তু এই ব্যবধির অন্তর্ভুক্ত, তার মানে এদিকে ক্লোজ ইন্টারভাল। 1 কি এই ব্যবধির মধ্যে আছে? উত্তর হচ্ছে না। তাহলে এইদিকে কি আমরা ওপেন ইন্টারভাল বা খোলা ব্যবধি দিয়ে দিলাম। এইবার এদেরকে আমরা কিভাবে কানেক্ট করব? এখানে কি ইউনিয়ন নিব নাকি ইন্টারসেকশন নিব? কোনটা নিব? বিষয়টা বুঝতে হবে। বোঝার জন্য একটু আমরা লক্ষ্য করি। দেখুন একটু লক্ষ্য করুন, এখানে আমি বললাম x এর মান কিন্তু হাফ থেকে শুরু করে 1 এর পূর্ব পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। একইভাবে 1 এর পর থেকে শুরু করে 3/2 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। এবার আমি যদি বলি x এর মান, কথার কথা আমি বললাম 0.6, 0.6 কোথায় থাকবে? হাফ হচ্ছে 0.5, এর পরপরই কোথাও একটা থাকবে 0.6, তার মানে এই ইন্টারভালের মধ্যে বা এই ব্যবধির মধ্যে 0.6 সংখ্যাটি আছে। এইখানের মধ্যে কিন্তু ওই সংখ্যাটি আমরা পাবো না। আবার আমি যদি বলি x এর মান 1.
3, তাহলে এইখানে নিশ্চয়ই কোথাও একটা আছে, এখানে 1, তার মানে 1.3 এইখানে কোথাও একটা আছে। যেহেতু 1.3 এই ব্যবধির মধ্যে আছে, এই জায়গার মধ্যে আছে, নিশ্চয়ই এই জায়গার মধ্যে নেই, আছে শুধুমাত্র ওই জায়গার মধ্যে। তার মানে কি, এক্স এর যে কোনো একটা মানই থাকুক, যে কোনো একটা মান যদি নেই, র্যান্ডমলি যে কোনো একটা মান নেই, তাহলে হয় এই ইন্টারভালের মধ্যে থাকবে অথবা এই ইন্টারভালের মধ্যে থাকবে, হয় এইখানে থাকবে অথবা এইখানের মধ্যে থাকবে, যে কোনো এক জায়গায় থাকবে। একটি সংখ্যা একই সাথে দুইটা জায়গায় থাকতে পারে না। তার মানে হয় এইখানে থাকবে অথবা ওইখানে থাকবে। যেহেতু অথবা আছে, আমরা জানি অথবা মানেই ইউনিয়ন। তো আমরা অলরেডি ব্যবধিতে প্রকাশ করে ফেললাম। এইবার এইখানে আমরা আরেকটি প্রবলেম নিয়েছি। প্রবলেমটি এরকম যে 1 ডিভাইডেড বাই মডুলাস অফ 3x minus 5 greater than 2, যেখানে x cannot be 5/3। এখানে x এর পরিবর্তে যদি 5/3 বসান, তাহলে আসবে 5 minus 5, অর্থাৎ মডুলাস অফ 0। আর মডুলাস অফ 0 মানে 0, আর 1/0 মানেই এখানে ঝামেলার একটা জিনিস চলে আসছে। তার মানে এই জাস্ট এই ফাংশনের জন্য x is equal to 5/3 ভ্যালিড নয়। এই জিনিসটা মাথায় রেখে আমরা প্রবলেমটি সলভ করব। তো আমরা সলিউশনের দিকে যাই। এইটাকে আমরা অবভিয়াসলি ব্যস্তকরণ করতে পারি, উল্টে দেই 3x minus 5, আর আমরা জানি এটাকে উল্টে দিলে চিহ্ন পরিবর্তন হবে, ছিল গ্রেটার দেন হয়ে গেছে লেস দেন, আর এটা 1/2। এইবার এইটাকে আমাদের ওই আগের থিওরাম অনুযায়ী লিখতে পারি -1/2 লেস দেন 3x minus 5 লেস দেন হাফ, এটা আমরা লিখতে পারি। তারপর আমরা কি করব, যেহেতু x কে আমাকে ফ্রি করতে হবে, তার মানে এই 5 কে সরাতে হবে, এই 3 কে সরাতে হবে। তার মানে আমি আগে 5 কে সরাবো, যার জন্য আমি 3 পক্ষে +5 নিব। নিয়ে নেই +5 minus half plus 5 less than 3x minus 5 plus 5 greater than half plus 5। এইবার আমরা ক্যালকুলেশন করি। এখানে কি হবে, 10 minus 1 অর্থাৎ 9 ডিভাইডেড বাই 2। এখানে তো 5 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 3x। আর এখানে হবে 10 plus 1 অর্থাৎ 11 ডিভাইডেড বাই 2, 11 ডিভাইডেড বাই 2। এইবার যেহেতু আমার 3 কে এখান থেকে বাদ দিতে হবে, অর্থাৎ 3 কে সরাতে হবে, যার জন্য আমি কি করব, 3 পক্ষে 3 দ্বারা ভাগ করব। সো 9 ডিভাইডেড বাই 2 into 3 less than 3x divided by 3 less than 11 divided by 2 into 3। এইখানে তো ভাগ যাচ্ছে, 3 3 এ 9, তাহলে উপর হচ্ছে 3/2, উপরে নিচে 3 আছে এইখানে, সো 3 ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে থাকবে জাস্ট x, আর এইখানে 11 মানে 11 ডিভাইডেড বাই 6 এইটা থাকবে। এবার আমরা কি করব, এবার আসলে আমাদের সমাধান কিন্তু হয়ে গেছে। এবার আমরা কি করব, আসলে সমাধান সেটটা লিখব। সমাধান সেট কিভাবে লিখতে হয় একটু আগেই আমরা দেখে এসেছি। এস, সমাধান সেটকে আমরা এস দ্বারা ডিনোট করলাম। এস ইজ ইকুয়াল টু, আর আমরা জানি সেটকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, লিখলাম এক্স, যা আসলে কি আর এর এলিমেন্ট, সাচ দ্যাট এইটা আমরা লিখব 3/2 এক্স 11/6। এবং মনে রাখবেন, আমরা একটু আগে দেখে এসেছি যে x is equal to 5/3 হতে পারবে না, এবং একটু খেয়াল করলেই দেখবেন 3/2 এবং 11/6 এই এই ব্যবধির মধ্যেখানে কিন্তু এই রেঞ্জের মধ্যেখানে কিন্তু 5/3 আছে। আর এইখানে আমরা কি বলতেছি, 3/2 এর বড় এবং 11/6 এর ছোট সকল সংখ্যায় x এর মান হতে পারবে, কিন্তু 5/3 হতে পারবে না। যার কারণে আমি এখানে লিখে দিব x is not is equal to 5/, শেষ, আমার সমাধান সেট লেখা হয়ে গেল। এইবার এটাকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করব। তো সংখ্যা রেখা প্রকাশ করার জন্য আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিলাম।
এবার এই আগের মতো মনে করেন এখানে, আচ্ছা এর আগে আমি লিখি এদিকে পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি। আগের মতো আমরা এখানে নিলাম 0। আমরা জাস্ট পজিটিভ পার্টটাকে একটু জুম করে দেখাচ্ছি, জাস্ট বড় করে দেখাচ্ছি, আর কিছুই না। তাহলে 3/2 কত? 3/2 হচ্ছে 1.5। আমরা মনে করি এখানে 1.5 আছে, অর্থাৎ 3/2 আছে। আর 11/6, 11/6টা আমরা একটু দেখি। 11/6 ওইটা আসে 1.8, 1.8 সামথিং। সো মনে করলাম এইখানে কোথাও একটা আছে 11/6। আবার 5/3 এদের মধ্যেই আছে, তো 5/3 কত আমরা একটু দেখি। 5/3, 5/3 এটা হচ্ছে 1.66 দেখা যাচ্ছে কি? হ্যাঁ, 1.66 বা 1.67। তাহলে এর আগে আছে, এখানে কোথাও একটা আছে, এটা হচ্ছে 5/3। এবার দেখুন 3/2, 5/3 তিনটাকে আমি সার্কেল দ্বারা কভার করলাম। এবার 3/2 কি এই ব্যবধিতে আছে, এই সেটের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে না, জাস্ট এর থেকে বড় সকল সংখ্যা। সো 3/2 কে আমরা কালো করব না। 11/6 কে কি কালো করব? উত্তর হচ্ছে না, কারণ 11/6 এর ছোট সকল সংখ্যা এই সেটের উপাদান, কিন্তু 11/6 এই সেটের উপাদান নয়, তাই এটাকেও কালো করব না। আর 5/3 কে তো কালো করবই না, তার কারণ হচ্ছে 5/3 কোনোভাবেই x এর মান হতে পারে না। তাই আমরা কি করব? 3/2 থেকে বড় সকল সংখ্যাকে নিব, 5/3 কে নিব না, এবং 11/6 এর ছোট সকল সংখ্যাকে নিব, 5/3 এর থেকে বড় সকল সংখ্যা। এই যে ব্যবধি, এই ব্যবধিটাই হচ্ছে আমাদের আমাদের কাঙ্ক্ষিত ব্যবধি। এবার এবার এইটাকে আমরা ব্যবধিতে প্রকাশ করব, আমরা যেভাবে ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি ওইভাবে করব। কিভাবে করব? এখানে দেখুন দুইটা ইন্টারভাল অলরেডি হয়ে গেছে, এই একটা এতটুকু একটা ব্যবধি, এতটুকু আরেকটা ব্যবধি। সো এই দুইটাকে আমরা লিখব। এখানে আছে 3/2, লিখলাম 3/2। তারপর 5/3, লিখলাম 5/3। 3/2 কি ওপেন না ক্লোজ? দেখতেই পাচ্ছি এটা ওপেন। 3/2 এই সেটের উপাদান নয় বা এই ইন্টারভালের এলিমেন্ট নয়, তাই এইদিকে আমরা ওপেন ইন্টারভাল বা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। 5/3 কি এই ইন্টারভালের কোনো উপাদান? উত্তর হচ্ছে না, তার মানে এইদিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এবার আবার লিখবো 5/3 এবং 11/6। 5/3 কি এই ব্যবধির মধ্যে আছে? উত্তর হচ্ছে না, তার মানে এটা খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভাল। মানে আমরা যদি দেখি কোনো একটা সার্কেল কালো করা নয়, তার মানে ওইটা আসলে কার মধ্যে পড়ে? ওপেন ইন্টারভাল বা ওই খোলা ব্যবধির মধ্যে পড়ে। আর যদি কালো করা থাকতো তাহলে ওইটা ক্লোজ ইন্টারভালের মধ্যে পড়তো। যাই হোক, তার মানে 11/6 এর মধ্যে শুধুমাত্র সার্কেল আছে, আমরা কালো করিনি, তার মানে এদিকেও আমরা কি করব? ওপেন ইন্টারভাল ব্যবহার করব। এইবার দেখুন একটা সংখ্যা এইখানে থাকলে এখানে থাকবে না, আবার এখানে থাকলে এখানে থাকবে না। তার মানে এক্স এর কোনো একটা মান যদি আমি র্যান্ডম একটা মান যদি চিন্তা করি, তাহলে হয় এইখানে থাকবে, না হয় এইখানে থাকবে। একটু আগেই আমরা এটা দেখে এসেছি যে এক্স এর কোনো একটা মান হয় এইখানের মধ্যে থাকবে অথবা ওইখানের মধ্যে থাকবে। একটা সংখ্যা একই সাথে দুইটা জায়গায় থাকতে পারে না। তার মানে হয় এখানে অথবা এখানে। যেহেতু অথবা, আমরা জানি অথবা মানে হচ্ছে ইউনিয়ন। শেষ। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ব্যবধি। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিলাম। প্রশ্নটা হচ্ছে 1 divided by modulus of 1 minus 5x less than equal 3। এটাকে আমরা সলভ করে এখান থেকে শুরু করে দেই। এটাকে কি করব? ব্যস্তকরণ করে ফেলবো আগের মতো। 1 minus 5x এর মডিউলাস, এটা পরিবর্তন হবে চিহ্ন, আর এটা হবে 1 divided by 3। এইবার দেখুন, এবার কি আমরা এটাকে লিখবো -1/3 less than equal 1 minus 5x less than equal 1/3, এইরকম কি আমরা লিখবো? উত্তর হচ্ছে না, কারণ আমরা পড়েছিলাম মডুলাস অফ x লেস দেন ইকুয়াল a। যদি এইরকম কিছু একটা থাকে তাহলে এটাকে লেখা যায় -a লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল a। এবার দেখুন এখানে ছিল লেস দেন অর ইকুয়াল, আর এখানে আছে গ্রেটার দেন অর ইকুয়াল, তার মানে সেম কিন্তু না। যেহেতু এখানে লেস দেন ইকুয়াল আছে, সেই জন্য আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পেরেছিলাম। এইখানে কিন্তু আছে কি গ্রেটার দেন ইকুয়াল, আমরা এই ফরম্যাটটা বা এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না।
তাহলে এইবার আমরা কি করব? এখানেই কিন্তু মেইন সমস্যাটা হয়। সো আগে আমরা খুব সিম্পল কিছু উদাহরণ দেখে এসেছিলাম। এইবার এই প্রবলেমটা যখন আমরা সলভ করব আমরা বুঝে যাব আসলে কাহিনীটা কি বা ঘটনাটা কি। দেখুন, এই জিনিসটা তো অবশ্যই জিরো হতে পারবে না, অবশ্যই জিরো হতে পারবে না। যদি জিরো হইতো তাইলে এইখানে একটু ঝামেলা হয়ে যেত, যার কারণে আমরা এক্স এর মান 1/5 কে বলতেছি এইটা ইনভ্যালিড একটা মান, এক্স এর একটা ভ্যালু, একটা ইনভ্যালিড ভ্যালু। এইবার যেহেতু জিরো হতে পারবে না, হয় পজিটিভ হবে না হয় নেগেটিভ হবে। আমি বারবার বলছি এই পার্টটা দেখার আগে অন্ততপক্ষে ইনইকুয়ালিটির ফার্স্ট পার্টটা দেখে আসুন। ইনইকুয়ালিটি পার্ট 1, ওইটা আমার আপলোড করা আছে চ্যানেলে। দেখুন, এইখানে যেহেতু আমরা জানি যে মডিউলাস অফ এক্স ইজ ইকুয়াল টু তিনটা জিনিস হতে পারে। হতে পারে পজিটিভ এক্স, হতে পারে নেগেটিভ এক্স, হতে পারে জিরো। কখন হবে পজিটিভ এক্স? যখন এক্স এর মান হবে গ্রেটার দেন জিরো। যখন নেগেটিভ এক্স কখন হবে? যখন এক্স ইজ লেস দেন জিরো। আর জিরো কখন হবে? যখন এক্স ইকুয়াল টু জিরো। এটা আমরা ফার্স্ট পার্টে পড়ে এসেছি। দেখা যাচ্ছে না বোধহয়? হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে। এইরকম হবে। তো মডুলাস অফ এক্স তিনটা জিনিস হতে পারে। হতে পারে প্লাস এক্স, হতে পারে মাইনাস এক্স, হতে পারে জিরো। তিনটা হতে পারে, এই তিনটা কন্ডিশনের উপর ভিত্তি করে। এখানে মডুলাস অফ এক্স এর মান জিরো হবে না, কারণ আমার কখনোই এক্স যুক্ত যে রাশিটা ছিল ওইটা কখনোই কি হবে না, জিরো হবে না। তাহলে হতে পারে পজিটিভ এক্স, হতে পারে নেগেটিভ এক্স, এই দুইটার মধ্যে কোনো একটি হবে। তো আমি কিন্তু জানি না এটা পজিটিভ নাকি নেগেটিভ। যদি এই ভিতরে মডিউলাসের ভিতরে রাশিটা পজিটিভ হয় তাহলে আসবে প্লাস এই রাশিটা, এটার আনসার। আর যদি এটা নেগেটিভ হয়ে যায় তাহলে আসবে মাইনাস ইন্টু এই রাশিটা। তার মানে দুইটা জিনিস হতে পারে, জিরো তো হতে পারবে না। দুইটা জিনিস হতে পারে। হতে পারে এই মডিউলাসের আনসার পজিটিভ এই রাশি, হতে পারে নেগেটিভ এই রাশি। মানে এই রুল অনুযায়ী হতে পারে প্লাস এক্স, হতে পারে মাইনাস এক্স। তো যেহেতু দুইটা হতে পারে, যে কোনো একটা হতেই পারে, দুইটার মধ্যে যে কোনো একটা হতেই পারে। সো আমরা লিখবো, প্রথমত লিখবো আমরা প্লাস প্লাস নিয়ে, বা কি বলবো এটাকে লেখা যায় প্লাস 1 - 5x নিয়ে আমরা হিসাব নিকাশ করব। দুইটা জিনিস হতে পারে। এটার আনসার হতে পারে +1 - 5x, আবার হতে পারে -1 - 5x। তাহলে এখানে যদি +1 - 5x হয় তাহলে কি হবে? +1 - 5x গ্রেটার দেন ইকুয়াল 3, এইটা হবে। তাহলে এখানে হবে 1 - 5x গ্রেটার দেন ইকুয়াল 1/3। আমরা এক কাজ করতে পারি, পক্ষান্তর করতে পারি। ওয়ানকে ওই পাশে নিয়ে দিই, ওয়ানকে ওই পাশে নিলে থাকবে এখানে -5x, এখানে থাকবে 1 - 3 -1। এইবার এটাকে লেখা যায়, দেখা যাচ্ছে না বোধহয়। এবার দেখুন, এটাকে লেখা যায় -5x টু, এখানে হবে -2/3, 3 -2, হ্যাঁ ঠিক আছে, -2/3। এবার আমরা কি করতে পারি? -1 দ্বারা উভয়পক্ষে গুণ দিতে পারি, যেহেতু দুই পাশে মাইনাস আছে ওইটা চলে যাবে, থাকবে 5x। অসমতা চিহ্নটি পরিবর্তন হবে, এখানে হবে 2/3। তারপর কি হবে? এইবার এইবার এটাকে আমরা কি করব? 5 দ্বারা ভাগ করব। এখানে থাকবে 5x ডিভাইডেড বাই 5, এখানে 2, 3 × 5। তো এখানে নিশ্চয়ই 5 থাকবে না, ফিনিশ হয়ে যাবে। আর এখানে জাস্ট x লেস দেন ইকুয়াল 2, তারপর হবে 15, 2/15। তো আমরা x এর এরকম একটা কিছু পেলাম, এইরকম একটা ইকুয়েশন পেলাম। আবার আমরা যদি মাইনাস নেই, মাইনাস চিহ্ন নিলে 1 - 5x লেস দেন ইকুয়াল 1/3, এইটা হয় নিশ্চয়ই। তাহলে এখানে কি হবে? আমরা -1 দ্বারা উভয় পক্ষে গুণ করব, তাহলে
এখানে মাইনাস থাকবে না, এখানে থাকবে 1 মাইনাস 5x, চিহ্ন পরিবর্তন হবে, এটা হবে 1/3। তারপর কি হবে, আমরা আগের মতো 1 কে পক্ষান্তর করে দিব, এখানে থাকবে মাইনাস 5x লেস দেন ইকুয়াল মাইনাস 1/3 মাইনাস 1। তারপর তারপর এখানে মাইনাস 5x লেস দেন ইকুয়াল, এখানে কি হবে -4/3 -4/3। এবার আমরা -1 দ্বারা উভয় পক্ষে গুণ করব। যদি -1 দ্বারা গুণ করি তাহলে কি হবে, এখানে 5x হবে, চিহ্ন পরিবর্তন হবে, এখানে হবে 4/3। তারপর আমরা x কে ফ্রি করার জন্য উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করব। তো 5 দ্বারা ভাগ করলে কি হবে, এখানে 5x ডিভাইডেড বাই 5 গ্রেটার দ্যান ইকুয়াল 4 3 ইন্টু 5, 4 ডিভাইডেড বাই 3 ইন্টু 5, এখানে 5 ভ্যানিশ হয়ে যাবে। এবার এখানে কি হবে, এখানে থাকবে জাস্ট x গ্রেটার দ্যান ইকুয়াল এখানে 4/15। সো আমরা দুইটা ইনইকুয়েশন পেলাম। আমরা একটা ইনইকুয়েশনে পেয়েছিলাম যে x ইজ লেস দ্যান 2 ডিভাইডেড বাই 5, আর আরেকটা ইনইকুয়েশনে আমরা পেয়েছি x গ্রেটার দ্যান ইকুয়াল 4 ডিভাইডেড বাই 15। তাহলে আমরা দুইটা ইনইকুয়েশন পেলাম। প্রথম ইনইকুয়েশন কি একটু দেখি, আমরা পেয়েছিলাম x ইজ লেস দ্যান ইকুয়াল 2 ডিভাইডেড বাই 15, এটাকে ইনইকুয়েশন 1 দিলাম, এইটা হচ্ছে ইনইকুয়েশন 1। এবং আরেকটা ইনইকুয়েশন আমরা পেয়েছি, সেটা হচ্ছে x ইজ গ্রেটার দ্যান 4 ডিভাইডেড বাই 15, এটা হচ্ছে ইনইকুয়েশন 2। এইখানে লেখা যায় from 1 and 2, from 1 and 2। আমি আর ইন ডিটেইলসলি লিখছি না, আপনারা আপনাদের মতো লিখে নেবেন। কি লিখবো, x is greater than less than equal 2/15, অথবা x is greater than equal 4/15। সো আমরা দুইটা কন্ডিশনে দুই রকম পেয়েছি। প্রথম কন্ডিশনে এইটা হবে, আর সেকেন্ড কন্ডিশনে এইটা হবে। আমরা দুইটা ইনইকুয়েশন থেকে এই দুইটা জিনিস লিখে ফেললাম। আচ্ছা, অথবা কেন হবে, কারণ মডিউলাসের ভিতরে যদি প্লাস হয় তাইলে এইটা হবে, আর যদি মাইনাস হয় তাইলে এইটা হবে। মানে যে কোনো একটা হবে, হয় এইটা হবে অথবা ওইটা হবে, যে কোনো একটা হবে। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান সেটে লিখবো, আমরা লিখবো s মানে সমাধান সেট s ইজ ইকুয়াল টু x belongs to R such that যা আমরা পেয়েছি সেটা লিখে দিব, x is less than equal 2/15, অথবা x is greater than equal 4/15। এইখানে x is not is equal to 1/5 এগুলো লেখার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে আমরা যেই রেঞ্জটা নির্ণয় করেছি x এর, বা যেই ব্যবধিটি নির্ণয় করেছি, এই ব্যবধিতে কিন্তু 1/5 এক্সিস্ট করে না। তো আমরা এটা আর লিখবো না। বিষয়টা সংখ্যার আকারে যখন আমরা দেখাবো তখন খুব ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই সংখ্যা রেখায়। এটাকে সংখ্যা রেখায় আমরা প্রকাশ করছি। দেখুন 2/15 এবং 4/15 এর মধ্যে 2/15টা হচ্ছে ছোট, তার মানে বাম দিকে কোথাও একটা হবে 2/15 সংখ্যা রেখার, আর 4/15 হবে এখানে কোথাও একটা 4/15, এবং এদের মাঝামাঝি কোথাও একটা থাকবে 1/5। তো এইখানে তো পজিটিভ ইনফিনিটি আর এইদিকে নেগেটিভ ইনফিনিটি। তাহলে আমার আমার শর্তটা কি বলতেছে, যে 2/15 থেকে ছোট সকল সংখ্যা। তো 2/15 কে আমরা সার্কেল দ্বারা কভার করলাম এবং এটাকে কালো করব। তো 2/15 থেকে শুরু করে ছোট সকল সংখ্যার যে সেট রয়েছে ওই সেটটাই হচ্ছে আমার এইটা। আবার বলা হচ্ছে 4/15 থেকে শুরু করে বড় সকল সংখ্যা। তো 4/15 কে আমরা কালো করলাম, এর থেকে বড় সকল সংখ্যাকে আমরা এখানে ইনক্লুড করব। সো এই একটা ব্যবধি, ওই এইটা আরেকটা ব্যবধি। সো এই দুইটা ব্যবধির মধ্যে কিন্তু 1/5 নেই। সো এই একটা ব্যবধি, এই একটা ব্যবধি।
তো এই দুইটা ব্যবধির মাঝখানে কি আছে? অথবা। যেহেতু অথবা আছে, তো আমরা কি করব? এই দুইটাকে ইউনিয়ন করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। আমরা লিখে ফেলি। এখানে আমরা ব্যবধিতে প্রকাশ কিভাবে করব? এদিকে লিখবো -ইনফিনিটি, আর এখানে 2/15। এদিকে ক্লোজ ইন্টারভাল, সরি ওপেন ইন্টারভাল, আর এইদিকে যেহেতু এটা ভরাট করা, তার মানে এটা ক্লোজ ইন্টারভাল। সেম, এইদিকে ক্লোজ ইন্টারভাল 4/15, এদিকে হবে ওপেন ইন্টারভাল, প্লাস ইনফিনিটির দিকে ওপেন ইন্টারভাল। তার কারণ হলো ইনফিনিটিকে কেউ টাচ করতে পারে না। এবং কি বলেছিলাম? যেহেতু অথবা আছে, আমরা ইউনিয়ন দিয়ে দিব। আগের লজিক, একদম আগের লজিকটা দেখুন। একটা সংখ্যা একই সাথে এখানে এবং এখানে অবস্থান করতে পারে না, হয় এখানে থাকবে অথবা ওইখানে থাকবে, যার কারণে ইউনিয়ন। সো আমাদের ব্যবধিত প্রকাশ কিন্তু হয়ে গেছে। এইবার এইবার আমরা আরেকটা প্রবলেম নিলাম। প্রবলেমটা হচ্ছে 1/x+1 গ্রেটার দেন 2/x-1। এবার এটা আমরা কি সমাধান করি? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে এটাকে সমাধান করতে হবে, এটার সমাধান সেট নির্ণয় করতে হবে, এটাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে, একই সাথে ব্যবধিতেও দেখাতে হবে। আমরা শুরু করি। এটাকে এক কাজ করি, ব্যস্তকরণ করে ফেলি। তাহলে x+1 চিহ্ন পরিবর্তন হবে, আর এখানে হবে x-1/2। আমরা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে ফেলি। এখানে হবে 2x+2 লেস দেন ইকুয়াল, এটা হবে x-1। এইবার পক্ষান্তর করে ফেলি, x গুলোকে একসাথে নিয়ে আসি। তো এখানে হবে 2x - x, আর 2টাকে ওইদিকে নিয়ে আসি, অর্থাৎ সংখ্যাগুলোকে একসাথে নিয়ে যাই। এইবার এইবার 2x - x হচ্ছে x, আর এখানে হবে -3। খুবই সহজ একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, খুব সহজ একটা প্রবলেম। এবার তো খুবই সহজ একটা প্রবলেম। সো আমার সমাধান হয়ে গেছে। এবার সমাধান সেট S সমান কি হবে? এটাকে আমি কি লিখবো? এটাকে লিখতে পারি x belongs to R such that x is less than -3। আচ্ছা, এখানে কি কোনো কন্ডিশন আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আছে। এখানে একটু যদি আমরা খেয়াল করি, এখানে x এর মান কিন্তু -1 হতে পারবে না। যদি -1 হয় তাহলে নিচে কিন্তু 0 চলে আসবে। একইভাবে x এর মান +1 ও হতে পারবে না। যদি এখানে +1 বসাই তাহলেও নিচে 0 চলে আসে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমার যে ব্যবধিটা এসেছে বা x এর সমাধানকৃত যে জিনিসটা এসেছে, ওইটা -3 থেকে ছোট, এবং -3 থেকে ছোট 1 ও না, মানে +1 ও না, -1 ও না, কোনোটাই না। তাই এখানে আমাকে আলাদাভাবে আর লিখতে হবে না যে x is not is equal to -1 and +1, এটা আমাকে লিখতে হবে না। আচ্ছা, যারা এই বিষয়টা বুঝেননি, সংখ্যা রেখায় যখন আমরা এটাকে প্রকাশ করব তখন অটোমেটিক বুঝে যাবেন। চলুন সংখ্যা রেখায় এটাকে প্রকাশ করি। একটা সংখ্যা রেখা এঁকে নিলাম, এইদিকে +ইনফিনিটি, এদিকে -ইনফিনিটি। এইখানে নিশ্চয়ই কোথাও একটা 0 আছে, এবং এখানে হয়তো -1 আছে, এখানে 1 আছে, আর এইখানে হয়তো বা -3 আছে। এবার দেখুন, এখানে বলা হচ্ছে x এর মান -3 থেকে ছোট সকল সংখ্যা, অর্থাৎ -3 কে আমরা সার্কেল দ্বারা আবদ্ধ করব, এবং এটার ছোট সকল সংখ্যাকে আমরা নিব। ছোট সকল সংখ্যাকে আমরা ইনক্লুড করলাম। এখন দেখুন, এই ব্যবধির মধ্যে কি -1 আছে? উত্তর হচ্ছে নেই। +1 কি আছে? উত্তর হচ্ছে নেই। তাই আমরা এখানে আলাদাভাবে আর লিখিনি। এটাকে কিভাবে আমরা ব্যবধিতে প্রকাশ করব? লিখবো -ইনফিনিটি, এদিকে ক্লোজ, সরি ওপেন ইন্টারভাল, এবং -3 এদিকে ওপেন ইন্টারভাল, কারণ -3 কিন্তু এই ব্যবধির অন্তর্ভুক্ত নয়। আমার ব্যবধিতে প্রকাশ হয়ে গেছে। আমরা আরেকটি প্রবলেম নিলাম, খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। তো কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে মডুলাস অফ x-1 লেস দেন 1/10 যদি হয়, তাহলে আমাকে দেখাতে হবে x² - 1 এর মডুলাস লেস দেন 21/100। এইটা আমাকে দেখাতে হবে। তো আমরা প্রমাণের দিকে যাই। আমাদের যে জিনিসটা দেওয়া আছে লিখে ফেলি। প্রদত্ত, আচ্ছা দেওয়া আছে লিখি। দেওয়া আছে মডুলাস অফ x-1 লেস দেন 1/10, এইটা আমাদের দেওয়া। তাহলে তাহলে এটাকে আমরা কি করব?
তেমন কিছুই না, আমাদের ওই আগের ফর্মুলা অ্যাপ্লাই করব, সেই চিরচেনা ফর্মুলা। এটা হবে -1/10 লেস দেন x - 1 লেস দেন 10। এইবার x কে ফ্রি করব, এখানে হবে 1/10 মানে -1/10, প্লাস 1 হবে, সরি প্লাস 1 লেস দেন x - 1 প্লাস 1 লেস দেন 1/10 প্লাস 1। এইবার কি হবে, আমরা তিন পক্ষে প্লাস 1 নিলাম এই 1টাকে ভ্যানিশ করার জন্য। সো এখানে হবে, নিচে হবে 10 আর উপরে হবে 9 লেস দেন, এখানে তো 1 1 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে x। আর এখানে এখানে কি হবে, নিচে হবে 10 উপরে হবে 11। এইবার আমাকে বলা হয়েছিল কি বের করতে, এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমরা কি করব, এক্স স্কোয়ার নিয়ে আসবো। এক্স স্কোয়ার নিয়ে আসার জন্য আমরা তিন পক্ষে স্কোয়ার করে দিব। এটাকে স্কোয়ার করলে কি হবে, এটাকে স্কোয়ার করলে দেখি আমরা একটু কি হয়, দেখা যাচ্ছে কি, হ্যাঁ 9/10। এটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে কি হবে, 81/100কে তো স্কোয়ার করলে 100 হবেই, সরি 10কে স্কোয়ার করলে তো 100 হবেই। তারপর এখানে হবে এক্স স্কোয়ার, এখানে হবে, আচ্ছা এটাকে আমার জানা আছে, এটা হবে 1 to 1 আর এটা হবে 100। আমার এখানে ক্যালকুলেটরের প্রয়োজন নেই, দেখা যাচ্ছে না বোধহয়, এবার দেখা যাচ্ছে, হ্যাঁ। এইবার এবার আমরা তিন পক্ষে 1 মাইনাস করব, 81/100 মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। আর এখানে কি হবে, 1 to 1/100 মাইনাস 1, এইভাবে হবে। এবার এটার কারণ কি, কারণ আমাকে এইরকম কিছু একটা প্রমাণ করতে হবে, যার কারণে আমি তিন পক্ষে -1 নিয়ে আসছি। এইবার এইটা থেকে এটা বিয়োগ করলে কি হবে, নিচে তো 100 হবে আর উপরে হবে 100 মানে এখানে হবে 19, মানে -19 হবে, -19। আর এইখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এইখানে তো 100, মানে এখানে হবে 21 আর নিচে হবে 100। এইবার এইবার একটু মানে আমরা কনফিউশনে পড়ে যাব যে আমাকে প্রমাণ করতে হবে কি, আমাকে কি প্রমাণ করতে হবে। এইখানে একটু লিখি আমি, দেখা যাচ্ছে কিনা জানি না, আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আমাকে প্রমাণ করতে হবে মডিউলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন ইকুয়াল 21/100। তাই এইটা প্রমাণ করার জন্য আমাকে অবশ্যই আরেকটা জিনিস নিয়ে আসতে হবে, মানে এইরকম কিছু একটা নিয়ে আসতে হবে, -21/100 less than equal x square minus 1 less than equal 21/100। এইরকম এইরকম কিছু একটা নিয়ে আসতে হবে। তো দেখুন আমার এই এতটুকু কিন্তু মিলে গেছে, এই এতটুকু কিন্তু, সরি এখানে তো মডিউলাস নেই, সরি সরি এই জিনিসটা ভুল হয়ে গেছে আমার, এখানে মডিউলাস হবে না। তো আমরা এইরকম কিন্তু কিছু একটা নিয়ে নিয়ে এসেছি, কিন্তু এইখানে -21/100 আসেনি। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমরা খুব সহজেই এটাকে লিখে ফেলতে পারি, -21/100 লেস দেন এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 21/100। এখন বলবেন যে ভাই কিভাবে এটা লিখলেন। আচ্ছা এখানে আমার জায়গা হচ্ছে না, আপনারা পাশেই লিখবেন, আমরা এখানে লিখে দিচ্ছি, যেহেতু যেহেতু -21/100 আসলে কি লেস দেন কার থেকে বলুন তো, কার থেকে বলুন, -19/100। এই জিনিসটা লিখে দিবেন। এখন এইটার মানে কি, এটা দ্বারা কি বোঝায়, চলুন আমরা একটু বুঝে আসি। আচ্ছা এটা বুঝার আগে আমরা এটাকে আমাদের সর্বশেষ লাইন লিখে ফেলি। এটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 1 মডিউলাস লেস দেন 21/100, মানে আমরা আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। এইবার এই জিনিসটা কিভাবে লিখব, যে ভাই আপনি -19/100
এইটার পরিবর্তে কিভাবে লিখে ফেলেন -21/100? এটা কি ঠিক ঠিক হলো? উত্তর হচ্ছে হ্যাঁ, ঠিক হয়েছে। কিভাবে হয়েছে আমরা দেখি। তো আমরা লজিক কি অ্যাপ্লাই করেছিলাম? লজিকটা অ্যাপ্লাই করেছিলাম -21/100 লেস দেন -19/100। এই লজিক অ্যাপ্লাই করেই আমরা আসলে কি লিখেছিলাম যে -19/100 এর পরিবর্তে লিখে দিয়েছি -21/100 এই লজিকটা অ্যাপ্লাই করে। এখন এটা কিভাবে সম্ভব? আসলে আমাদেরকে ফিল করতে হবে। দেখুন, সংখ্যা রেখা, আমরা একটা সংখ্যা রেখা আঁকি। এখানে প্লাস ইনফিনিটি, এইখানে মাইনাস ইনফিনিটি। এখন দেখুন, আপনি হিসাব নিকাশ করে দেখবেন মাইনাস ইনফিনিটিটা, সরি, -21/100টা ছোট। তো এখানে -21/100 এখানে হবে, মানে বাম সাইডে। আর -19/100 এখানে কোথাও একটা হবে। এইবার দেখুন, যদি আমি বলি যে কোনো একটা সংখ্যা -19/100 থেকে বড়, তার মানে এটা ডেফিনেটলি -21/100 থেকেও বড় হবে। মানে এখানে কোনো একটা সংখ্যা আছে এইখানে, যেটা -19/100 থেকে বড় একটা সংখ্যা। তাহলে এটা ডেফিনেটলি, এটাকে আমাকে আর আলাদা করে বলতে হবে না যে এটা -21/100 থেকেও বড়। এটা তো একদম ক্লিয়ার একটা বিষয়। মানে কেউ যদি বলে যে, আপনাকে এসে যদি কেউ একজন বলে যে আমি তোমার বড় ভাইয়ের থেকেও বড়, তার মানে এইটা একদম ক্লিয়ার যে সে আপনার থেকেও বড়। এই বিষয়টাই এখানে আমি বলছি যে কোনো একটা সংখ্যা যদি -19/100 থেকে বড় হয়, তাহলে এটা ডেফিনেটলি -21/100 থেকেও বড় হবে। এই লজিকটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। দেখুন, এই এই যে টার্মটা x² - 1, এইটা বলা হচ্ছে যে -19/100 থেকে বড়। তাহলে এটা ডেফিনেটলি -21/100 থেকেও বড় হবে। তো এটা আমরা লিখতেই পারি। আমরা জাস্ট এই লজিকটাই অ্যাপ্লাই করেছি। এটা আমরা ইনইকুয়ালিটিটাকে আমরা লুজ করেছি, আর কিছুই না। খুবই সিম্পল একটা জিনিস। এই লজিক অ্যাপ্লাই করে আমরা এটা লিখতে পারি। সো আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলেছি, এটা প্রমাণিত।